আজকের গল্প কিশোর কাহিনী সিরিজের অতি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিন মাসির গল্প। পুরুষ গোয়েন্দাদের ভিড়ে মহিলা গোয়েন্দা হিসাবে মিতিন মাসি স্বতন্ত্র। তার বুদ্ধিমত্তা সাহসিকতায় মুগ্ধ আপামর পাঠক পাঠিকারা। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মিতিন মাসির উপন্যাসের অত্যন্ত জনপ্রিয় গল্প কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ আমাদের আজকের গল্প। এই উপন্যাসটি আমরা 2টি বা 3টি অধ্যায়ে পরিবেশন করব। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সমগ্র থেকে আজকের গল্প কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভের প্রথম পর্ব। পুজোর ছুটিটা যা জমে উঠেছে এবার, জব্বর একখানা চমক দিল বটে পার্থ মেশো। আগে কিচ্ছুটি জানায়নি, হঠাৎ সপ্তমীর সকালে ট্রেনের টিকিট নিয়ে হাজির। শুধু টুপুর নয়, টুপুরের মা বাবাকেও যেতে হবে। দশমীর সন্ধে দিল্লি কালকা মেলে যাত্রা শুরু। তারপর কটা দিন হিমাচল প্রদেশে চোরকি খেয়ে লক্ষ্মী পুজোর পরে ব্যাক। টুপুরের তো পোয়া 12, কলকাতার দুর্গাপুজোটাও মিস হলো না। আলটপকা একটা ভ্রমণও জুটে গেল কপালে। তাও হেজি পেজি বেড়ানো নয়, কুলু, মানালি, রোটাং, টুপুরের স্বপ্নের দেশ। আজ কাক ফুরে ট্রেন থেকে নেমেছে টুপুররা চণ্ডীগড়ে। সেখানেই ভাড়া করা হলো এই 7 আসনের গাড়ি, অর্থাৎ 7 সিটার, এবং তৎক্ষণাৎ রওনা। ভাকরা নাঙ্গাল বাঁধ পেরিয়ে পাঞ্জাবের রোপারে ব্রেকফাস্ট, তারপর দুপুর মান্ডি পৌঁছে লাঞ্চ। এবার তাদের গন্তব্য কুলু। শিবালিক পর্বতমালা ধরে ছুটছিল গাড়িখানা। গাছগাছালিতে ছাওয়া সবুজ পাহাড়ের গা বেয়ে চক্রাকার রাস্তা, কখনো বা চড়াই কখনো উতরাই। পথের কিনারে গভীর খাদ, এই যদি বায়ে যায় তো এই ডাইনে। ভয়ঙ্কর ওইসব খাদের পানে তাকালে গা শিরশির করে, মাথা ঘুরে যায়। টুপুরের অবশ্য চক্কর টক্কর লাগে না। তাছাড়া আনন্দে সে এখন রীতিমতো ডগমগ। গাড়ির একদম পেছনের সিটে মিতিন আর বুমবুম। পথশ্রমে বুমবুম বেশ ক্লান্ত, মায়ের কোলে মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছে সে। মাঝের আসনে টুপুর, সহেলি আর অবনী। পার্থ বসেছে ড্রাইভারের পাশে। হাতে হিমাচল প্রদেশের একখানা প্রকাণ্ড ম্যাপ। তীক্ষ্ণ চোখে কাগজখানা দেখছে পার্থ, আর হঠাৎ চোখ তুলে তাকাচ্ছে ইতিউতি, যেন মানচিত্রের সাথে মিলিয়ে যাচ্ছে পথঘাট। ম্যাপখানা মুড়ে পার্থ আচমকা চালকের পানে ঘাড় ঘোরালো। ভাই সাব, আভি তক হাম কিতনা কিলোমিটার আয়া? চালক এক তরুণ শিখ, নাম টিঙ্কু সিংহ। তারপর পাঞ্জাবি গান চালিয়েছে টিঙ্কু। গান না বাজলে পাহাড়ি রাস্তায় তার নাকি চোখ বুজে আসে। স্পিকারের আওয়াজ সামান্য কমিয়ে টিঙ্কু বলল, चंडीगढ़ से मंडी 200 किलोमीटर है, उसके ऊपर 30-40 जोड़ लीजिए। তার মানে কুলু এখন 25-30 কিলোমিটার। পৌঁছতে সন্ধে হয়ে যাবে। সহেলি খানিক ঝিমোচ্ছিলেন। ধর মরিয়ে সোজা হয়ে উঠে বললেন, এই সেরেছে। তার মানে অন্ধকারের মধ্যে পৌঁছাবো একটা অচেনা জায়গাতে। তো জঙ্গলে গিয়ে পড়ছি নাকি? এত বিখ্যাত একটা টুরিস্ট প্লেস, হিমালয়ের একটা প্রধান গেট বলা যায়। কিন্তু গিয়ে হোটেল খুঁজতে হবে যে, আমাদের তো কোনো বুকিং নেই। ওটাও কি আবার কোনো সমস্যা নাকি? অবনী এবার ঢাউস বই থেকে মুখ তুলেছেন। নিশ্চিন্ত সুরে বললেন, তোমার গ্রেট সিস্টার আছে না টিমে? প্লাস এমন ওস্তাদ ভগ্নিপতি পার্থ। বাবা,
সব দায় বুঝি ওদের, হ্যাঁ? আর তুমি খালি বসে বসে ঠ্যাং নাচাবে আর থানিট গিলবে। অভিযোগটা 100% সত্যি। পরশু সন্ধ্যায় ট্রেনে চড়ার পর থেকে উটোটি নাড়েনি অবনী। মালপত্র তোলা নামানো, রাতে শোয়ার বন্দোবস্ত, খাওয়ার জোগাড়, চণ্ডীগড়ে নেমে গাড়ির জন্য ছোটাছুটি, সমস্ত ঝক্কি মিতিন আর পার্থ পালা করে সামলেছে। এদিকে অবনী বই পড়ে চলছেন একটানা। সম্প্রতি সমুদ্র সম্পর্কে বেজায় আগ্রহ জেগেছে অবনীর, তাই তিনখানা ওশেনোগ্রাফিক বই নিয়ে চলছেন পাহাড়ে। টুপুরের বাবার এহেন বিদঘুটে খেয়ালে টুপুরের মা তো বিরক্ত হতেই পারেন। অবনী অবশ্য গ্রাহ্যই করলেন না সহেলিকে। তাই হাই মাইনাস পাওয়ার চশমাটা ঠিক করতে করতে বললেন, আরে বাবা, ওরা অল্প বয়সী, ওদের কাজ তো মানায়। তারপর মিতিন হলো গিয়ে ডিটেকটিভ, সুপারস্টার লেডি। পার্থ যথেষ্ট চালাক চতুর বিজনেসম্যান। আমার মতো তো আজীবন ছাত্র ঠেঙানো এক সাধারণ কলেজের মাস্টারের সঙ্গে ওদের তুলনা হয় নাকি? সহেলি রেগে টং, তর্জনী উঁচিয়ে বললেন, তোমার কায়দাবাজির কথা রাখো তো। সাফ বলে দিচ্ছি, কুলোতে কিন্তু মিতিন পার্থ মোটেই গাড়ি থেকে নামবে না। তুমি একা গিয়ে একটা ভালো হোটেলের ব্যবস্থা করবে। রাতটা তাহলে গাড়িতেই কাটবে রে দিদি। মিতিন মুচকি হেসে ফোড়ন কাটল। তারপর ভোর হলে আমাদেরই বেরোতে হবে অবনীদাকে খুঁজতে। পার্থ হাহা করে হেসে উঠল। টুপুরো হাসছে মিটমিট। চোয়াল শক্ত রেখেও নিজেকে সামলাতে পারলেন না সহেলি, হেসে ফেলেছেন ফিক করে। ব্যাস, অবনীকে আর পায়কে। ফের তিনি বইয়ের পাতায় মনোযোগী। অপাঙ্গে তাকে একবার দেখে নিয়ে পার্থ বলল, এবার জায়গা বুঝে কোথাও একটু দাঁড়ালে হয় না? টুপুর জিজ্ঞেস করলো, কেন? স্ন্যাক্স ব্রেক, এক কাপ গরম চায়ের সঙ্গে সিঙ্গারা কিংবা চপ। তুমি এখন খেতে পারবে? দুপুরে না 10-11 খাওয়া রুটি সাটালে? সর্বনাশ, তুই গুনেছিলি নাকি? এমন চমৎকার পাহাড়ি জায়গা, নির্মল বাতাস, নো পলিউশন, যা খাচ্ছি তুরন্ত হজম হয়ে যাচ্ছে। পেট ফের হাঁক পাচ্ছে রে। পেট ছাড়া আরো অঙ্গ আছে মশাই। মিতিন মাসি কুটুস করে হুল ফোটালো। চোখ দুটোকেও একটু ইউজ করো, সিনসিনারি গুলো দেখো। দেখার আছেটা কি? মান্ডির পর তো সেই যে শুরু হলো, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। 2 ঘন্টা ধরে পাহাড়ই গুনে যাচ্ছি। তাও যদি এক আধটা আইস পিক চোখে পড়তো। সঙ্গে সঙ্গে যে বিপাশা নদীটা চলছে সেটা নজর পড়ছে না? বিপাশা তো এখন সারাক্ষণ পাশে থাকবে ম্যাডাম। কুলু মানালি ছাড়িয়ে সেই রোটাং পাস পর্যন্ত কতবার যে ওর সঙ্গে মোলাকাত হবে। বেশ তো, কিন্তু খানিকক্ষণ আগে যে লেকটা পড়লো সেটাও তোমার মনে ধরলো না? ওই উহল নদীর প্যান্ডো ড্যাম মন্দ নয়, তবে কুলু হলো গিয়ে ভ্যালি অফ গডস। দেব দেবতাদের উপত্যকায় আরো সুন্দর কিছু এক্সপেক্ট করি। মিলবে মিলবে, পৌঁছে দেখো। মিতিন আশ্বাস দিল। কথোপকথনের মধ্যে সূর্য ঢাকা পড়েছে এক পাহাড়ের আড়ালে। মাথার ওপর ঝকঝক করছে আকাশ। আলো যেন মরে এলো সহসা। দ্রুত ছায়া ঘনাচ্ছে পাহাড়ের গায়ে। দূরে দূরে দেখা যায় ছোট ছোট গ্রাম, আলো ছায়া মাখা চাষের ক্ষেতগুলো যে এখন কি অপরূপ। টুপুর এক দৃষ্টে বাইরেটা দেখছিল। অস্পষ্ট স্বরে বলে উঠল, বিউটিফুল, ঠিক যেন পটে আঁকা ছবি। পার্থ ফের ম্যাপে ডুবেছে। জিজ্ঞেস করলো, এই কি রে? একবার চোখটা ঘোরাও না, দৃশ্যগুলো মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকেছে।
ন্যাচারাল বিউটি তো আছেই রে, নইলে এখানকার মানুষরা এমনি জন্ম আর্টিস্ট হয়? জানিস নিশ্চয়ই কুলু উপত্যকায় পেন্টিং এর একটা নিজস্ব ধারা আছে। লোকাল শিল্পীরা একজন তো রীতিমতো তুখোর, এমন এমন ছবি আঁকে সাহেবরা পর্যন্ত ভিড়মি খেয়ে যায়। কত বিদেশি টুরিস্ট যে এখানকার থেকে ছবি কিনে নিয়ে যায়। সহেলি নড়ে চড়ে বসলেন। আমরাও দু একটা কিনতে পারি। ড্রয়িং রুমে একটা ভালো পেন্টিং নেই, যদি পছন্দসই কিছু পাওয়া যায়। নো প্রবলেম, এখন তো কুলুতে বিখ্যাত দশেরার মেলা চলছে, ওখান থেকে বেছে বুছে নিতে পারবেন। বিখ্যাত কেন বলছো? খুব বড় মেলা নাকি? অতি বৃহৎ। ভারতের যে কটি আন্তর্জাতিক মেলা বসে তার মধ্যে কুলু দশেরা মেলা অন্যতম। দেখবেন কি এলাহি আয়োজন। সত্যি কুলুতে পৌঁছে চোখ যেন ধাঁধিয়ে গেল। পাহাড়ে ঘেরা শহরখানা আলোয় আলোয় ঝলমল করছে। বড় রাস্তার গায়েই সমতলে বিশাল এক মাঠ, সেখানেই বসেছে মেলা। গিজগিজ করছে মানুষ, মাইক বাজছে, লোকজনের হই হুল্লোড় চতুর্দিকে গমগম। রাস্তার একধারে গাড়ি লাগিয়েছে টিঙ্কু। জানলার কাচ নামিয়ে পার্থ উল্লাসিত স্বরে বলল, ওয়াও, মেলা তো জমে ক্ষীর। টুপুর চকচকে চোখে বলল, ঝপ করে একবার ঘুরে নিলে হয় না? এখন কোথাও নয়, আগে হোটেল। পরশু বিকেল থেকে শুধু দৌড় চলছে, খানিক জিরিয়ে তবে ঘোরাঘুরি। বলেই সহেলি ঠেলছেন অবনীকে। কি গো, এবার থাকার ব্যবস্থাটা করো। অবনী কাচুমাচু সুরে বলল, আমি এই ভিড়ে কোথায় যাব? পার্থ হেসে বলল, আহা থাক থাক, অবনীটাকে রেহাই দিন, আমি দেখছি। তড়াক করে লাফিয়ে পার্থ রাস্তায় তাকাচ্ছে এদিক ওদিক। মিতিন গলা বাড়িয়ে বলল, মেলার মাঠটার নাম ঢালপুর ময়দান। এটাই কুলুর সেন্ট্রাল প্লেস, কাছেই গভর্নমেন্ট টুরিস্ট সেন্টার পাবে। আগে সেখানে খোঁজ নাও। হন নিয়ে এগোলো পার্থ। এদিকে বুমবুমেরও ঘুম ভেঙেছে। জেগেই তিনি একের পর এক বায়না জুড়েছেন, অদূরে মেলায় অতিকায় নাগরদোলা দৃশ্যমান। তখনই তাতে চড়বে বলে রীতিমতো ঘ্যান ঘ্যান শুরু করে দিল। মিতিন মাসি তাকে ধমকে থামাতে যাচ্ছিল। পার্থ ফিরে আসছে, হাত উল্টে বলল, নো চান্স, সরকারি সমস্ত লজ ভর্তি। সর্বনাশ, তাহলে কি হবে? ঘাবড়াচ্ছেন কেন? ঢালপুর ময়দানের আশেপাশে অসংখ্য হোটেল, একটা না একটাতে ঠিক ঢুকে যাব। আপনারা গাড়িতে বসে আধ ঘন্টার মধ্যেই জায়গা ফিট করে ফেলছি। মিতিন জিজ্ঞেস করলো, আমি যাব? নো নিড। পার্থ মুখার্জি এই কেসে একাই কাফি। টুপুর নেমে পড়লো গাড়ি থেকে। নেমেছে বুমবুমকে নিয়ে মিতিনও। দোকান থেকে মিতিন মাসি চা এনে দিল দিদি জামাইবাবুকে। টুপুর আর বুমবুমকে চিপসের প্যাকেট। টিঙ্কুকেও চা খেতে ডাকলো মিতিন। গেলাস হাতে গল্প জুড়েছে দুজনে। টুপুরের অল্প অল্প শীত করছিল, গায়ে কার্ডিগান চাপানো, তবুও হাত দুটো সামনে জড়ো করে টুপুর দেখছিল মেলাটাকে। স্থানীয় মানুষদের গায়ে কি রং বেরঙের পোশাক। ছেলেদের মাথায় রঙিন টুপি, মেয়েরা সেজেছে রূপোর গয়নায়। ওই টুপিগুলো নিশ্চয়ই কুলু টুপি। দেশ বিদেশি পর্যটক টুপি পরে ঘুরছে। মেলায় এসে ছেলে মানুষ বনে গেছেন বড়রাও। অনেকেই ভেপু বাজাচ্ছেন, এমনকি মেম সাহেবরাও। বিচিত্র বাজনা বাজাতে বাজাতে একদল পাহাড়ি মেয়ে পুরুষ পাক খাচ্ছে মেলাটাকে। কেউ কেউ নাচ জুড়েছে, সবাই মিলে গানও গাইছে। কচিকাচাদের উল্লাসের অন্ত নেই, তারাও চলছে পিছু পিছু। জনস্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কতক্ষণ কেটে গেছে কে জানে। হঠাৎই হন্তদন্ত পায়ে পার্থর আবির্ভাব। গোমরা মুখে বলল, ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। কোথাও ঠাঁই নেই, সব কটা হোটেল উপচে পড়েছে যেন একদম। সমাচার শুনে সহেলির মুখ পাংশু।
কাঁদো কাঁদো গলায় বললেন, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ট্রেনে কতবার বললাম হোটেল বুকিং না করে বেরোনোটা মোটেই উচিত হয়নি। প্যানিক করিস না তো দিদি, পাথর এলেম বোঝা গেল। এবার আমি একটু চেষ্টা করি। মিতিন গাড়ির দরজা খুলে ধরল। এসো এসো, উঠে পড়ো সকলে, জলদি জলদি। পার্থ অবাক মুখে বলল, কোথায় যাব? কোয়েশ্চেন পরে, চটপট বসো তো সিটে। ফের চলা শুরু। মাঠ ছাড়িয়ে শা আরো খানিকটা গিয়ে বাইর ঘুরলো গাড়ি। হারাই বেয়ে উঠছে ধীরে ধীরে। এই দিকটা তেমন আলো টালো নেই, বেশ অন্ধকার অন্ধকার। সরু পথের দুধারে ঘর বাড়ি আছে বটে, তবে লোকজন দেখা যায় না বিশেষ। একাধজন যাও চোখে পড়ল, তাও সাদা চামড়ার। চড়াই বেয়ে উঠছে হেঁটে হেঁটে। টুপুর চোখ কুচকে জিজ্ঞেস করলো, এদিকে হোটেল আছে নাকি এত নির্জনে? মিতিনের নির্বিকার জবাব, মনে হয় না। পার্থ অসহিষ্ণু স্বরে বলল, তাহলে আমরা চলছিটা কোথায়? প্রাইভেট কটেজে। মানে? এখানকার অনেক স্থানীয় মানুষ টুরিস্টদের ঘর ভাড়া দেয়। আমাদের টিঙ্কু সিং এরকম 3-4টে কটেজের সন্ধান জানে। তাই নাকি? ইয়েস, এতক্ষণ তো টিঙ্কুর কাছ থেকে সেসবই জানছিলাম। এখন দেখি কপাল ঠুকে। প্রথম বাড়িটায় বিফল মনোরথ হতে হলো, দ্বিতীয়টাতেও। অবশেষে তৃতীয় একটি কাঠের বাড়ির দোতলায় দুখানা ঘর মিলেছে। নিচে সপরিবারে বাড়িওয়ালার বাস। আবার দাবার তারাই বানিয়ে দেবে, তবে দর অতি চড়া। অবনী বললেন, রাত শুধু এখানে ঘাটি গাড়া যাক, সকালে অন্য কিছু ভাবা যেতে পারে। পার্থ মিতিনেরও তাই মত। একমাত্র সহেলি যা একটু খুঁতখুত করছেন, মেলাটা এখান থেকে অনেক দূরে হয়ে যাবে কিনা। অবশ্য শেষমেশ মেনেও নিলেন। এই কটেজ ছাড়া আর গতি কি। বাড়িওয়ালার নাম বিভব শর্মা। বছর 45 বয়স। কথাবার্তায় সজ্জন। নিজে দোতলায় উঠে খুলে দিলেন ঘর দুটো। পার্থ আর টিঙ্কু মালপত্র নামালো গাড়ির ছাদ থেকে। সকলে মিলে ধরাধরি করে তুললো ওপরে। সুটকেস ঘরে ঢুকিয়ে দিয়েই পার্থ হাত পা ছেড়ে ছড়িয়ে বসেছে সোফায়। অলস মেজাজে বলল, একটু কফি টফি পেলে দারুণ হতো। নিতিন বলল, যা তো টুপুর, নিচে গিয়ে বলে আয়। টুপুর উঠতে গিয়েও থমকেছে। নিচ থেকে একটা ভারী গলার আওয়াজ আসছে না, কে যেন গাঁক করে চিল্লাচ্ছে। বিভব শর্মা কি যেন বললেন অনুচ্চ স্বরে। পরক্ষণেই চিৎকার আরো চড়া হয়ে গেল। টুপুর সবাই বলল, ঝগড়া বেঁধেছে নাকি? এই তো মনে হচ্ছে, চল তো দেখি। মিতিনের ভুরুতে হালকা ভাঁজ। মিতিনের পিছন পিছন একতলায় নেমে আরো কুকড়ে গেল টুপুর। একটা রোগা ঢ্যাঙা মতো লোক চড়াও হয়েছে বিভব শর্মার ওপর। বয়স বছর 50, টিকালো নাক, বাবরি চুল, পরনে চুস্ত পাঞ্জাবি, গায়ে কুলু শাল। সভ্যভব্য চেহারার মানুষটা আঙুল তুলে শাসাচ্ছেন বিভবকে। নরম গলায় তাকে শান্ত করার চেষ্টা করছেন বিভব শর্মা। কিছুই শুনলেন না ভদ্রলোক। হঠাৎ দুদ্দারিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। মাথা নামিয়ে বসে আছেন বিভব শর্মা। হলোটা কি? কটেজের দুখানা ঘরই ভাড়ার সঙ্গে মানানসই। ফায়ারপ্লেস, ইংলিশ খাট দিয়ে সাজানো দিব্যি আরামদায়ক কামরা। দরজা জানলায় লম্বা লম্বা পর্দা, মেঝেতে মোটা কার্পেট, এক সেট সোফা, কারুকাজ করা সেন্টার টেবিল, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, টিভি, শাওয়ার গিজার, কোমর বসানো ঝকঝকে বাথরুম সবই মজুদ। এমনকি লেখাপড়া করার চেয়ার টেবিলও। সেখানে শোয়া পাচ্ছে কম্পিউটার। বিদেশি পর্যটকদের মন কাড়ার জন্যই বুঝি এত সব বন্দোবস্ত। দেওয়ালে খান দুয়েক পেন্টিং ঝুলছে,
পাহাড়ের দৃশ্য, পাহাড়ি মানুষের মুখ, বিপাশা নদী, আকার মান নেহাত মন্দ নয়, তাকিয়ে থাকতে বেশ লাগে। সারাদিন পর এমন একটা আস্তানা পেয়ে সকলের শরীর বেশ ছেড়ে দিয়েছে, কেউ আর বেড়ানোর নামটিও করছে না। উষ্ণ উষ্ণ জলে হাত পা ধুয়ে যে যার মতো তরতাজা হয়ে নিল খানিকটা। এখন সকলে মিলে জড়ো হয়েছে এক ঘরে, কফি আর গরম গরম চিকেন পকোড়াও হাজির। হাত মুখ দুই চলছে সমান তালে, বসেছে গল্পের আসর। নিচের ঘটনাটা নিয়েই আলোচনা হচ্ছিল। যে ভদ্রলোক এসে চেঁচামেচি করছিলেন তিনি নাকি একজন স্থানীয় শিল্পী, নাম বৈজনাথ রায়। এই কটেজেই নাকি দুজন লোক এসে উঠেছিল, তারা তিনখানা ছবি আঁকতে দিয়েছিল বৈজনাথকে। আজ সকালে বৈজনাথের বাড়ি থেকে ছবি তিনটি নিয়েও এসছে লোকগুলো। তখন নাকি বলেছিল সন্ধেবেলায় কটেজে এসে টাকা নিয়ে যেতে। এখন বৈজনাথ এসে দেখছে চিড়িয়া উধাও, মাঝখান থেকে বেচারার কর করে 40,000 টাকার চোট। এরপরেও বৈজনাথ ক্ষিপ্ত না হয়ে কি পারেন? অবনী মনোযোগ দিয়ে শুনছিলেন, ক্ষুব্ধ স্বরে বললেন, ছি 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 ছি, শিল্পীকে নিয়ে কেউ এভাবে ঠগায়, লোকগুলো মহা পাজিত। সহেলি বললেন, ওরকম বদমাশ টুরিস্টও আসে তাহলে? টুরিস্টদের মধ্যে সব রকমের চিজই থাকে। পার্থ টুপুরের দিকে ফিরল। এই লোকগুলো কি এদেশি না ফরেনার রে? খাঁটি ভারতীয়। মিস্টার শর্মা তো বললেন দুজনেই নাকি মুম্বাইওয়ালা, পরিচয় দিয়েছিল বিজনেসম্যান। চিটিংবাজির কারবার করে বোধহয়। তা হোটেলে না উঠে এখানে আড্ডা গেড়েছিল যে বড়? কে জানে, হয়তো আমাদের মতোই জায়গা না পেয়ে। কবে এসছিল রে? 12 দিন নাকি ছিল এখানে। মানে পুজোর আগে থেকে? স্ট্রেঞ্জ। তখন তো মেলাও শুরু হয়নি। আরো দিন ধরে টাউনের কোনো হোটেল না পাওয়াটা যেন কেমন কেমন লাগছে। পার্থ মিতিনের দিকে তাকিয়ে ভুরু নাচালো। কি গো, তোমার ইনটিউশন কি বলে? ওদের হয়তো এরকম জায়গাটাই পছন্দ। অনেকেই তো ভিড়ভাড়টা পছন্দ করে না, বেড়াতে এসে নির্জনতা খোঁজে। মিটার তো এখানে কম ওঠেনি, শুধু রুম চার্জই দিয়েছে প্রায় লাখখানেক। দিয়েছে, তাদের খেয়াল। তুমি কি এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছ না? তুমি কি আমাকে খোঁচাচ্ছ? না, জাস্ট তোমার ডিডাকশনটা বুঝতে চাইছি। সরি, একটা মাত্র সমীকরণ থেকে XYZ এর সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। টুপুর বলল, আমার কিন্তু মনটা খচখচ করছে মিতিন মাসি। যারা লাখ টাকা শুধু ঘর ভাড়াই দেয়, তারা বৈজনাথ রায়ের মাত্র 40,000 টাকা মেরে দেবে। মিতিন কফিতে শেষ চুমুক দিল। তবে কি জানিস, মানুষ বড় আজব জীব রে। কোটি কোটি টাকা যার রোজগার, অথচ সেও হয়তো কাজ করিয়ে লোককে পয়সা দেয় না। হায়দ্রাবাদের নিজামের কথাই ভাব, লাখ লাখ টাকা খরচ করে পার্টি দিতেন, কিন্তু অনুষ্ঠানের শেষে এইটো খাবারও ফেলে দেওয়ার জো ছিল না। তার কর্মচারীদের ওসব গিলতে হতো, অথচ তিনি তখন পৃথিবীর 1 নম্বর বড়লোক। গ্যারেজে তার লাইন দিয়ে রোলস রয়েস। বুঝেছি, তুমি ব্যাপারটাকে অতটা আমল দিচ্ছ না। পার্থকে কিঞ্চিত হতাশ দেখালো। পরক্ষণেই সামান্য উজ্জীবিত স্বরে বলল, হেই, আরেকটা স্ট্রাইকিং পয়েন্ট আছে কিন্তু। তোমরাই বললে বৈজনাথ রায় 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, পাওনা আরো 40, অর্থাৎ 3টে ছবির জন্য মোট 60,000। লোকাল একজন আর্টিস্টের পক্ষে দামটা কি একটু বেশি থাকে না? আমার তো মনে হয় না। কেন জানতে পারি? কারণ বৈজনাথজির পেইন্টিং এর হাত
যথেষ্ট ভালো। ওই রকম একটা অ্যামাউন্ট উনি দাবি করতেই পারেন। বৈজনাথজি কেমন আঁকেন তুমি কি করে জানলে? দেওয়ালের ছবিগুলো দেখে। ওগুলো বৈজনাথজির আঁকা নাকি? ইয়েস স্যার। শুধু কান নয়, চোখ দুটো খোলে রাখো। ছবির কোনায় বৈজনাথ রায়ের দস্তখত আছে মশাই, দেখো। পার্থ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, টুপুরো হা। ইস, মিতিন মাসির পর্যবেক্ষণ শক্তিটা যেন এখনো টুপুর আয়ত্ত করতে পারল না। চিকেন পকোড়া শেষ। সহেলি একটা হাই তুলে বললেন, তোমাদের রহস্য খোঁজা এবারে থামাও, একটু কাজের কথা হোক। পার্থ জিজ্ঞেস করলো, যেমন? এখানে যাব ওখানে যাব বললেই তো হবে না। আমাদের এক্সাক্ট ট্যুর প্ল্যানটা কি? কালকের দিনটা আমরা কুলুতেই থাকছি। লোকা যা যা দ্রষ্টব্য তা তো দেখবই। খানতিনেক মন্দির আছে, তার মধ্যে বিজলেশ্বর মহাদেবের টেম্পল তো যথেষ্ট ফেমাস। বিপাশার পাড়েও ঘুরবো, তারপর বিকেল থেকে মেলা। আপনিও প্রাণ খুলে শপিং করতে পারবেন। কিন্তু চাই হুইল চেয়ার বয়, আমার একটা লাল রবট টুপিও চাই। বুম বুম প্রায় লাফিয়ে উঠেছে। হবে হবে, হাত তুলে ছেলেকে আশ্বাস দিল পার্থ। ফের সহেলিকে বলল, তারপর ধরুন পরশু সকালে আমরা বেরিয়ে যাচ্ছি স্ট্রেট টু মানালি। সেখানে 3 নাইট হল্ট। একদিন তো রোটাং পাসটা যেতে আসতেই কেটে যাবে। একদিন চুটিয়ে মানালি সফর, হিড়িম্বার মন্দির, বশিষ্ঠ আশ্রম, গোল্ডেন অ্যাপেলের বাগান, টিবেটিয়ান মনেস্ট্রি। পার্থ একটু সময় নিয়ে বলল, এরপর যে প্ল্যানটা আছে আমরা দুভাবে বাকি ট্যুরটাকে সারতে পারি। রোটাং পাস পেরিয়ে যেতে পারি কেলং, লাহুল স্পিতির একমাত্র শহর। রুটটা একটু টাফ, তবে জায়গাটা নাকি দারুণ। ন্যাড়া পাহাড়ের মাঝখানে ভ্যালি অফ গ্লেসিয়ার, মানে বুঝছেন তো, হাতের নাগালে বরফ। তাছাড়া চন্দ্রভাগা নদীটাকেও ওখানে পেয়ে যাবেন। কেলং এর নাম আর একটা কারণেও করা যায়। কলকাতার লর্ড হার্ডিঞ্জকে বোমা ছোড়ার অপরাধে বিপ্লবী রাসবিহারী বসু ধরা পড়েছিলেন এই কেলংয়ে, বললেন মিতিন। হ্যাঁ, ওখানে একটা স্ট্যাচু আছে বলে শুনেছি। পার্থ মাথা নাড়ল। যাই হোক, কেবল একটা অপশন। দ্বিতীয় চয়েস, আমরা মানালি থেকে সিমলা চলে যেতে পারি। মোটামুটি আরো 3টে দিন সিমলা আর তার 4-5টা উপভোগ করব। ট্রেনে ব্যাক টু কালকা, চণ্ডীগড়ের বদলে কালকা থেকেই নয় কলকাতা ফিরবো। মন্দ নয় আইডিয়াটা। সিমলা কালকা ট্রেন জার্নিটা নাকি খুব সুন্দর। 100-150 খানা টানেল পরে পথে, সেটার একটা অভিজ্ঞতা। সাহেলি খুব আনন্দ করে বলল, কিন্তু তাতে মিতিন ফুট কাটল। প্লাস তুই সিমলাতে প্রাণের সুখে শপিং করতে পারবি। অবনী হাহা করে হেসে উঠল। কথা বলেছ, তোমার দিদি বাজার করা ছাড়া তো আর কিছুই বোঝেন না। ওনার কাছে ভ্রমণ মানেই কাঁড়ি কাঁড়ি জিনিস কেনা আর ফিরে গিয়ে ডেকে ডেকে সকলকে বিলানো। তোমার তাতে কি? তুমি চুপ করো তো। হাতে করে ছোটখাটো কিছু নিয়ে গেলে লোকে কত খুশি হয় জানো? এখন এখান ওখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি আছে? কলকাতায় তো সবই পাওয়া যায়। সে চাইলে কুলুর পেন্টিংও। কর্তা গিন্নিতে জোর তর্ক বেঁধেছে। তাদের থামাতে পার্থ তড়িঘড়ি বলে উঠল, এক সেকেন্ড, আমার একটা থার্ড প্ল্যানও আছে। মিতিন জিজ্ঞেস করলো, যথা? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, দুর্দান্ত জঙ্গল, সিমলা, কালপা, কাজা, মানালি আর কুলুর ঠিক মধ্যেখানে। ওখানে প্রচুর ভালো ভালো স্পট আছে। নানা ধরনের বন্যপ্রাণীরও দর্শন মিলবে। ওরে বাবা, আমি ওসব জঙ্গলে নেই। সহেলি প্রতিবাদ করে উঠলেন।
মায়ালি থেকে শিলার পরিকল্পনাটাই থাক। অবনী গলা ঝাড়লেন এবং বললেন, আমি বলি কি, এত ছোটার কি কোনো প্রয়োজন আছে? কুলুতে 2-3 দিন জিরোই, তারপর নয় মালারি ঘুরে বাড়ির পথে রওনা দেবো। 3-4 দিন না থাকলে কি কোনো জায়গা ঠিকঠাক চেনা যায়? তোমরাই বলো। এই তোমার আইসি পানা ছাড়ো তো। সকলের সঙ্গে যখন বেড়াতে বেরিয়েছ, তাল রেখে দৌড়াতে হবে। ঘরে আরামসে বই নিয়ে বসে থাকবে, ওটি হচ্ছে না। হ্যাঁ বুঝেছি, আমি কি শুধু নিজের জন্য বলছি? বাচ্চাদের ধকলের কথাটাও একবার ভাবো। টুপুর মোটেই ছোট নয়, বুম বুম তোমার মতো নয়, যথেষ্ট শক্তপোক্ত। এবার একচোট বিবাদ বাধার উপক্রম সামাল দিতে ফের ঝাঁপিয়েছে পার্থ। প্রসঙ্গ বদলাতেই বুঝি রাতের মেনুর কথা উঠে পড়ল। মিতিন মাসি পুটুস পুটুস টিপ্পনি কাটছে। ঘরের পরিবেশ পলকে ঝরঝরে। সহেলি উঠে গেলেন পাশের ঘরে। নৈশ হার আসা পর্যন্ত খানিক গড়িয়ে নেবেন। অবনীয় জাবদা বইখানা তুলেছেন। বুম বুম টিভি চালিয়ে দিল। রিমোট টিপে টিপে ঠিক একটা কার্টুন চ্যানেল বার করে ফেলেছে। কলকাতায় হলে টুপুরও হয়তো পর্দায় চোখ রাখ, কিন্তু হিমালয় ভ্রমণে এসে ইচ্ছে করছে না। পায়ে পায়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। বাইরের সরু প্যাসেজটুকু জুড়ে টানা কাচের জানলা। বন্ধ জানলায় কোনো এক ফাঁক দিয়ে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। আজ অক্টোবরের 11, অর্থাৎ এখনো আশ্বিন। আর মাসখানেকের মধ্যে নিশ্চয়ই এই কুলু উপত্যকা ঢেকে যাবে বরফে। ঢালপুর ময়দানখানা কেমন যে দেখাবে তখন। ছবিটা কল্পনা করতে করতে টুপুর কাছে চোখ রেখেছে। অদূর একটা পাহাড়। অন্ধকারে পাহাড়টা নজরে পড়ার কথা নয়, তবে এমন বিন্দু বিন্দু আলো আছে গায়ে, নিশ্চয়ই বাড়িঘরের আলো। কিন্তু মনে হয় আকাশের তারাগুলো যেন নেমে এসেছে নিচে, নাকি আকাশটাই তারাদের নিয়ে। কি রে, কাছে নাক ঠেকিয়ে কি দেখছিস? টুপুর চমকে তাকালো। মিতিন মাসি? হেসে টুপুর বলল, সামনের পাহাড়টাকে গো, কি ভালো লাগছে। কুলু ভ্যালির তো এটাই বিশেষত্ব, যে দিকে তাকাবি সেই দিকটাই বিউটিফুল। কোন কোন হিমালয়ান রেঞ্জ কুলু ভ্যালিকে ঘিরে রেখেছে ভাব। উত্তরে পীর পাঞ্জাল, পূবে পার্বতী, পশ্চিমে বড়া ভাঙ্গাল আর দক্ষিণে ধৌলাধার। এদের মাঝখানে কুলু কার্পেটের মতো ছড়িয়ে আছে। একসময় এটা ছিল সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে। কুলু, মানালি, রোটং, কেলং পেরিয়ে লাদাখ হয়ে ব্যবসায়ী দল যাতায়াত করত নিয়মিত। এই পথের নাম ছিল গ্রেট ইন্ডিয়ান সিল্ক রুট। এখনো রাস্তাটা নেই, ব্যবহার হয় না। আজকাল তো প্লেনেই লোকে যাতায়াত করে। খামোখা এত দুর্গম পথ কেন পাড়ি দেবে? একমাত্র যারা ট্রেকিং করে তারাই এখন। কথার মাঝেই হঠাৎ বুমবুমের উত্তেজিত ডাক। মা, মা, তাড়াতাড়ি এসে দেখি বেশি। নিতিন টুপুর দৌড়লো ঘরে। গিয়ে দেখলো বুমবুম কম্পিউটার টেবিলে বসে, তার হাতে একটি পেন ড্রাইভ। ভুরু কুচকে মিতিন বলল, এই এটা কোথা থেকে পেলি? এই তো টেবিলে ছিল। পার্থ একটা ম্যাগাজিন পড়ছিল। উঠে এসেছে। বুমবুমের হাত থেকে পেনড্রাইভটা নিয়ে দেখলো, ঘুরিয়ে ফিরিয়ে বলল, 8 GB মেমোরি নির্ঘাত আগের লোক দুটো ফেলে গিয়েছে। খুবই সম্ভব, হয়তো তাড়াহুড়ো করে বেরিয়েছে, খেয়াল করেনি। দেখবো নাকি কি আছে এতে? অবনী বই পড়া থামিয়ে পিটপিট করে তাকাচ্ছিলেন। বলল, অন্যের প্রাইভেট ডকুমেন্ট দেখা কি শোভা পাবে? আমাদের উচিত বিভব শর্মার কাছে ওটা জমা করে দেওয়া। রাখুন তো আপনার উচিত অনুচিত, তারা কোন নীতিটা মেনেছে, যত সব 420। বলতে বলতে
বুমবুমকে হাঁটিয়ে চেয়ারে বসে পড়ল পার্থ। কম্পিউটার চালু করে পেন ড্রাইভের কর্ড লাগালো জায়গা মতো। উৎসাহী গলায় বলল, দেখা যাক বেটাদের কোথাও কোনো গোপন তথ্য আবিষ্কার করা যায় কিনা। কম্পিউটার সচল হতে হতেই পেন ড্রাইভটা লোড করে ফেলল পার্থ। মাউস টিপতেই বিস্ময়, সার সার ছবি, নিছক ফটোগ্রাফ নয়, ক্যামেরাবন্দি একগুচ্ছ পেন্টিং। সবকটারই বিষয়বস্তু পর্বত, সম্ভবত হিমালয় নিয়ে আঁকা। অনভিজ্ঞ চোখও বলতে পারে কোনো দক্ষ শিল্পীর কাজ। একটিও ছবিতে রং চড়া নয়, নীল, বাদামি, লাল, সবুজ সবই বেশ হালকা হালকা। আলো ছায়ার খেলা আছে ছবিতে, তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছা হয়। অবনী বললেন, এ তো কোনো বড় আর্টিস্টের এক্সিবিশন থেকে তোলা ফটো। মিতিন মাসি বিড়বিড় করে উঠল, খুব পাওয়ারফুল ডিজিটাল ক্যামেরার এবং সবকটা ছবি মনে হয় জল রঙে আঁকা। পার্থ বলল, মোট 37টা আছে, তার মধ্যে 3টিতে ক্রস মার্ক। কেন বলো তো? হ্যাঁ, কেমন অদ্ভুত ঠেকছে। মিতিনকে যেন সামান্য চিন্তিত লাগলো। বৈজনাথ রায়কে 3খানা ছবি আঁকার অর্ডার দিয়েছিল না লোক দুটো? তাই তো, ঠিকই তো। পার্থ টকটক মাথা নাড়ল। কিন্তু আঁকা ছবি কেন আবার আঁকতে বলবে? কপি করছিল? হতে পারে, অবনী বললেন। অনেকে তো ভালো ছবি কপি করে সাজিয়ে রাখে ঘরে। তাই কি? ব্যাপারটা নিয়ে তো এবার ভাবতে হচ্ছে। মিতিন মাসির এই শটটা ভীষণ চেনা টুপুরের। টুপুরের গায়ে কাটা দিয়ে উঠল। নির্ঘাত রহস্যের গন্ধ পেয়েছে মিতিন মাসি। মাত্র 20-30 ফিট দিয়ে নিচে বয়ে চলছে খরস্রোতা বিপাশা, ঝুমঝুম শব্দ বাজিয়ে। এবড়ো খেবড়ো ডাল বেয়ে সেদিক পানে নামছিল টুপুর, সঙ্গে বুমবুম। মিতিন পার্থও আসছে পেছন পেছন সতর্ক পায়ে। 4 মূর্তিরই পোশাক আজ ভারী মিল। পরনে জিন্স আর জ্যাকেট, পায়ে স্নিকার। সহেলি, অবনী ওপরে দাঁড়িয়ে দুজনেই দেখছে টুপুর মিতিনদের অবতরণ। সহেলি চেঁচিয়ে বলে উঠলেন, এই সাবধানে সাবধানে, নিচে শুধু পাথর, একটা হোঁচট খেলে কেলেঙ্কারি ঘটবে। কিছু হবে না মা, টুপুর গলা তুলে বলল, আর নেমে একটা বড়সড় প্রস্তরখণ্ডের ওপর ব্যালেন্স করে দাঁড়িয়েছে। একটু ঝুঁকে সন্তর্পণে ছুলো বহতা ধারাকে। পলকে আঙ্গুল ছড়িয়ে নিয়েছে। হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, উপস, কি ঠান্ডা। পার্থর কাঁধে ক্যামেরা, শাটার টিপছে পটপট। নদীর গতিপথে পার্থর ক্যামেরা তাক করে বলল, হবে না, ডাইরেক্ট বরফ গলা জল। রোটাঙের হিমাবহ থেকে রওনা দিয়ে কতটুকুই বা এসেছে। কি স্বচ্ছ গো জলটা, কাঁচের মতো। তলার নুড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদী যতক্ষণ পাহাড়ের কোলে ততক্ষণ সে এইরকমই। নোংরা তো হয় সমতলে গিয়ে। তা ঠিক। নিজের মনে মাথা দোলালো টুপুর। সত্যি, পাহাড়ে বুঝি কোনো মালিন্যই টিকতে পারে না। নদীর জলে, নদীর পাড়ে কত ছোট বড় পাথর, তারাও যেন চকচক করছে। সূর্য এখানে পশ্চিম গগনে তার নরম রোদ্দুর যেন পালিশ মারছে পাথরে। জলেও সোনালি আভা ঝিকমিক। সকাল থেকে টুপুর যা দেখছে সবই তো অপরূপ। ঘুম থেকে উঠে যেই না জানলার পর্দা সরালো, অমনি সামনে সবুজ পাহাড়, পাইন আর দেবদারুর ছায়া, নিচে শ্যামল উপত্যকা, মধ্যেখান দিয়ে বয়ে চলেছে রূপালী আঁকাবাঁকা নদী। তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। তারপর তো জল খাবার খেয়ে 9টা নাগাদ বেরোনো হলো। তখন থেকে ডুবে আছে নিসর্গ শোভায়। বিপাশা আর পার্বতী নদী যেখানে মিলেছে
সেই জায়গাটাও যে কি দারুণ লাগে। ওপর থেকে বাড়তি জুটল মন্দিরের গল্পটা। প্রতি বছর নাকি বাজ পড়ে শিবলিঙ্গটি চুরমার হয়ে যায়, আর পুরোহিত নাকি ছাতুর সঙ্গে মাখন মিশিয়ে সেটাকে ফের জুড়ে দেন। ওই রাস্তাটা খানিক গোলমেলে ছিল, সঙ্গে টিঙ্কু সিং থাকায় অবশ্য তেমন অসুবিধা হয়নি। এই গোটা উপত্যকাটাই কেমন হাতের তালুর মতো চেনে টিঙ্কু ভাই। টিঙ্কুই এবার হাত নেড়ে নেড়ে ডাকছে টুপুরদের। সহেলিও বিকেল বিকেল মেলায় ঘোরার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছেন। অবনীও বুঝি তাড়াতাড়ি মেলা দেখে কটেজ ফিরতে চান। ওশানোগ্রাফির বই বোধহয় টানছে তাকে। পার্থ টুপুর কারোরই কিন্তু নদী ছেড়ে নড়ার ইচ্ছে নেই। দুপুরে পেট পুড়ে পরোটা কাবাব খেয়েছে, এখন একটু পাথরে বসে রোদ পোহালে ভালো লাগবে। তবে সহেলির অধৈর্য হলে তো উপায় নেই। পায়ে পায়ে সকলকে ওপরে উঠতেই হলো। গাড়ি ঢালপুর ময়দান পৌঁছে গিয়েছে। বুমবুম তো তীর বেগে ছুটছে মেলার পানে। টুপুর ধা করলো তাকে। সকালে অনেকটা হেঁটে কাহিল হয়ে পড়েছেন সহেলি। সামনে দেদার দোকানপাট দেখে তার হাঁটু কোমরের ব্যথা উধাও। জল জলে মুখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। মেলাখানা সত্যি তারিফ করার মতো। হরেক জিনিসের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ি মানুষরা। মুখোশ, টুপি, শাল, শাড়ি, সোয়েটার, জ্যাকেট আর গয়না তো আছেই, সঙ্গে হাতে বানানো কত রকম যে সামগ্রী। সিমেন্টের গ্যালারিতে চলছে নাচ গান, কোথাও নানান ঠাকুর দেবতার মূর্তি। টুপুর মূর্তিগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, বুমবুমের হাত খামচে ধরে। একটা পিতলের প্রতিমা দেখিয়ে পার্থকে জিজ্ঞেস করলো, ওটা কোন ঠাকুর গো মেশো? সম্ভবত মানালির হিড়িম্বা টেম্পলের দেবী। ঠিক বলেছি কিনা জেনে নে তোর মাসির কাছ থেকে। না না, ঠিকই বলছে, ওটা হিড়িম্বা মন্দিরের দুর্গা। পার্থর বক্তৃতায় বাধা পড়ল। বুমবুম টানছে বাবাকে। এক্ষুনি তার নাগরদোলনা চাই, ক্যান্ডি ফ্লক্স চাই, রঙিন টুপি চাই। নিতিন বলল, তুমি যাও বুমবুমকে নিয়ে, আমি আর টুপুর একটু চরকি মারি। কেন? টুপুর জায়ান্ট হুইল চড়বে না? এর খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু মিতিন মাসির সঙ্গ ছাড়তেও মন চাইছে না। কালকের পেনড্রাইভটা দেখার পর থেকে মিতিন মাসি কি ভাবছে, কি করবে বুঝতে তো হবে। সারাদিন মাসির সঙ্গে সেটে না থাকলে যদি কিছু মিস হয়ে যায়। মাথা ঝাঁকিয়ে টুপুর বলল, না না, এখন থাক, পরে না হয়। অ্যাজ ইউ উইশ। বুমবুম পার্থ চলে গেল। অবনী আর সাহেলিও কোথায় হারিয়ে গেছে কে জানে। মিতিনের পাশে পাশে হাঁটছিল টুপুর। এক প্রকাণ্ড চেহারার তিব্বতী কুলুর পোশাক বিক্রি করছে। মেয়েদের হাঁটু ঝুল উলের জামাগুলো বেশ বাহারি। দাঁড়িয়ে নিরীক্ষণ করছিল টুপুর। হঠাৎ কাঁধে মিতিনের চাপ। টুপুর ঘাড় ফেরালো। কি গো? ওই দেখ। মিতিন মাসির দৃষ্টি অনুসরণ করে টুপুরের চোখ বড় বড়। খানিক তফাতে একটু ফাঁকা মতো জায়গায় এক দাড়িওয়ালা সাহেবকে চেয়ারে বসিয়ে কে তার প্রতিকৃতি আঁকছে। টুপুরের স্বর ঠিকরে উঠল। কালকে সেই বৈজনাথ রায় না? ইয়েস, আয় তো আমার সাথে। আঁকায় ব্যাঘাত না ঘটিয়ে বৈজনাথের পেছনটাতে গিয়ে দাঁড়ালো মিতিন। নিঃশব্দে দেখছে শিল্পীর কারিকুরি। বৈজনাথও সাহেবের মুখোমুখি একটা টুলে আসীন, হাতে পিচবোর্ডের ওপর সাদা কাগজ। একবার করে চোখ উঠিয়ে দেখছেন সাহেবকে, পরক্ষণে চলছে তার স্কেচ পেন্সিল। এতই মগ্ন মিতিন টুপুরদের উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি। মিনিট 10 মতো সময় লাগলো। সাহেবের পোর্ট্রেট তৈরি। তেমন তাক লাগানো না হলেও সাহেবকে দিব্যি চেনা যায় ছবিতে। সাহেবও বেজায় খুশি। মানিব্যাগটা খুলে ঝটাকসে 2খানা 100 টাকার নোট বাড়ি দিল বৈজনাথকে। মর্দন সেরে স্কেচখানা নিয়ে হাঁটা লাগিয়েছেন। সাহেব সরে যেতেই মিতিনের স্বর বেজে উঠল।
अरे आप तो बहुत बढ़िया आर्टिस्ट है बैजनाथ जी। পাজামা পাঞ্জাবির ওপর হাত কাটা কুলুর জ্যাকেট পরিহিত বৈজনাথ টাকাটা রাখছিল পকেটে। চমকে তাকিয়ে বললেন, आप लोग को कहीं देखा है? মিতিন তো দিল, হ্যাঁ, বিভব শর্মাজির কটেজে গতকাল সন্ধ্যাবেলা আপনি গিয়েছিলেন। সন্দিগ্ধ চোখে মিতিনকে একবার জরিপ করলেন বৈজনাথ, টুপুরকেও। তারপর গুমগুম গলায় বললেন, হ্যাঁ যেতে হয়েছিল, কিন্তু আপনারা কে? টুরিস্ট, বাঙালি, কলকাতা থেকে এসেছি। বলে কিছুক্ষণ অপেক্ষা করল মিতিন। তারপর নরম স্বরে বলল, কাল শর্মাজির মুখে আপনার ঘটনাটা শুনলাম, খুব খারাপ লেগেছে। আপনার মতো একজন শিল্পীকে এভাবে চিট করাটা ভীষণ খারাপ কাজ। বৈজনাথ খুশি হয়েছে কথাটা শুনে। ঠোঁটে এক চিলতে দার্শনিক হাসি ফুটে উঠল। হাত উল্টে বললেন, কি আর করা যায়, আমাদের নসিবটাই এইরকম, ঠকাটাই তো শিল্পীদের নিয়তি। কিন্তু লোক দুটো তো শাস্তি পাওয়া উচিত। পুলিশে কমপ্লেন করেছেন? লাভ কি, তারা তো হাওয়া। তাছাড়া আমার তো কোনো লিখিত চুক্তি নেই। আপনার সঙ্গে ওদের যোগাযোগ হয়েছিল কিভাবে? আমি কাছেই থাকি, শাস্ত্রী নগরে। ওরা নিজেরাই আমার বাড়িতে এসেছিল। কবে? আর দিন 15 আগে। ওরা আপনার ঠিকানা কি করে? দেখুন ম্যাডাম, আমি এক নগণ্য শিল্পী, তবে একেবারে ফেলনা নই। আমার কয়েকটা পেন্টিং এর ফটো ইন্টারনেটে আপলোড করা আছে। তাই দেখে কেউ কেউ আমার ছবি কিনতেও চায়। তাদের কথা ভেবেই ইন্টারনেটের নাম ঠিকানা দিয়ে রেখেছি। ও, তার মানে নেট থেকে জোগাড় করেছে। আমি ভাবলাম বিভব শর্মাই হয়তো আপনাদের কথা। না 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 না, ওরা তো প্রথমে আমার কাছেই এসেছিল। আমি ওদের কটেজটা হুদেশ দিই, বলেছিলাম ওখানে আমার কিছু ভালো কাজের স্যাম্পল পাবে, ওগুলো দেখে আমার কাজের দাম ঠিক করুন। কিছু মনে করবেন না, আপনার ছবি মোটামুটি কিরকম দামে বিক্রি হয়? ঠিক নেই, কবি 5000, 10,000, 15, 20। এখানে আর কেউ তো জল রঙে আঁকে না আমার ছবি, তাই একটা ডিমান্ড আছে। বৈজনাথের কণ্ঠে বেশ গর্বের সুর। পলকে কি যেন ভেবে নিয়ে বলল, আসুন না, আমার স্টল কাছেই আছে, আপনারাও দেখতে পাবেন। দোকানটা পাশেই, খুপড়ির মতো জায়গাটা। গোটা 10 বাঁধানো পেন্টিং ঝুলছে সেখানে, সবই কুলুর আশপাশের দৃশ্য। ছবিগুলোতে চোখ বোলাতে বোলাতে মিতিন জিজ্ঞেস করলো, লোক দুটো আপনাকে কি এই ধরনের ছবি আঁকতে বলেছিল? না 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 না, ওরা তো কপি করতে দিয়েছে ম্যাডাম। কপি? কার ছবি? মিতিন মাসি চোখ কুচকেছে। ও তো রৈরিক সাহেবের। কুলোর কাছে যার আর্ট গ্যালারি ছিল? এখনো আছে নক্করে। তাই কয়েকটা পেন্টিং আমায় দেখালো কম্পিউটারে, বলল ওর মধ্যে 3খানা আমায় বানিয়ে দিতে হবে। আর আপনি রাজি হয়ে গেলেন? প্রথমটা আপত্তি করেছিলাম, কারো ছবি নকল করা তো আমার পেশা নয়, আমি করি না। রৈরিক সাহেবের মতো ফেমাস পেন্টারের ছবি হলেও না, কিন্তু ওরা এমন ভাবে ধরলো, প্রায় জোর করে 20,000 টাকা হাতে গুঁজে দিল। বলল আরো 40,000 দেবে। আর আমারই কুসুর, ছবি ডেলিভারির সময় পুরো টাকা বুঝে নেওয়া উচিত ছিল। বৈদ্যনাথের বিরস মুখখানা দেখে খারাপই লাগছিল টুকুরের। অনুচ্চ স্বরে মিতিনকে বলল, মা তো ছবি ছবি করছিল, এখান থেকে একটা কিনে ফেলবে নাকি? মিতিন পলকে কি যেন একটা ভাবলো, তারপর বলল, থাক, পরে দেখা যাবে। কিন্তু কাল সকালেই তো আমরা মানালি চলে যাচ্ছি, আবার আসতেও তো পারি।
কেন? বারে, এই পথ দিয়েই তো ফেরা, মেলা তো তখনও চলবে। তাছাড়া আমার সিক্স সেন্স বলছে কি? কিছু না, চল, তোর মা বাবা কোথায় গেল খুঁজি, দেখি গিয়ে কি কেনাকাটা হলো। টুপুর টের পাচ্ছিল নিতিন মাসি কি যেন একটা চেপে গেল। মনে মনে একটা অভিমান হলো টুপুরের, কেন যে নিতিন মাসি ঝেড়ে কাশে না। সুচিত্রা ভট্টাচার্যের নিতিন মাসি সমগ্র থেকে কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভের প্রথম অংশ এখানেই শেষ হলো। নিতিন মাসি কি রহস্যের গন্ধ পেয়েছে? কি ভাবছেন আপনারা? নাকি নিতিন মাসি অন্য কিছু ভাবছে? আবার কি আমরা ফিরে আসব কুলুতে এই রহস্য সমাধান করার জন্য? কি বা ওই লোক দুটির অভিসন্ধান নিতিন মাসি কি পারবে বেজনাথের 40,000 টাকা উদ্ধার করতে? এই সমস্ত সন্দেহের সমাধান জানতে আপনারা অপেক্ষা করুন আগামী পর্বে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা আমাদের নতুন নতুন গল্প শুনতে পারবেন। এবং প্লিজ বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো গল্প আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশনস চলে আসে। সমস্ত কণ্ঠে আমি বনি এবং সঙ্গে কৌশিক। এই কৌশিকের গলা আপনারা অন্যান্য গল্পে পান, প্রধানত আমিও থাকি তাতে, কিন্তু এবারে আমার পার্টও বেশ খানিকটা আছে, যেহেতু নিতিন মাসির রহস্যে আমরা সবাই মিলে নেমে পড়েছি। আর প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের গল্প পাঠ, এবং প্লিজ আপনাদের যদি কিছু গল্প পাঠের নাম সাজেশন থাকে তো প্লিজ সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি পড়ে শোনাতে। শুনতে থাকুন, আরো অনেক গল্প আসছে। নিতিন মাসি কি করবে ভাবতে থাকুন, আর নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন। টাটা, বাই।